নমস্কার, 91.2 FM রেডিও সুন্দরবনের সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। শাড়ি, ঘুষ, রূপমকে একটা চাকরি দিন, সেই কবিতাগুলো যা মনের অনুভূতিকে ভীষণভাবে নাড়া দেয়। সেই কবিতাগুলোর কবি, বাংলা কবিতায় যার অবাধ বিচরণ, প্রায় প্রত্যেক বাচিক শিল্পীর কণ্ঠে যার কবিতা উচ্চারিত হয়, যিনি দীর্ঘ 50 বছর ধরে সৃষ্টি করে চলেছেন একের পর এক জনপ্রিয় কবিতা, যার খ্যাতি ছড়িয়ে আছে দেশে বিদেশে, প্রায় 20 থেকে 25টি দেশের আমন্ত্রণে গিয়েছেন বাংলা কবিতা শোনাতে। তিনি সেই শ্রদ্ধেয় কবি সুবোধ সরকার। সমালোচকরা বলেন, যার কবিতায় আছে গভীর অন্তর্দৃষ্টি ও মানবিকতা, যা কখনো শ্লেষাত্মক, কখনো বা সরাসরি সংবেদনশীল। তার কবি জীবনের 50 বছর পূর্তি উপলক্ষে গত 15ই মার্চ রবিবার ন্যাজাট সুন্দরবন নাট্যোৎসব প্রাঙ্গণে ন্যাজাট সৃজনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল কবির সঙ্গে একটি দিন শীর্ষক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সৌমিক বন্দ্যোপাধ্যায়। ন্যাজাট সৃজনের ছাত্রছাত্রীদের আবৃত্তি উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন স্বয়ং কবি, প্রশংসা করেন আমন্ত্রিত বাচিক শিল্পীদেরও। কবিকে ঘিরে ছোটদের উৎসাহ উদ্দীপনা ছিল দেখার মতো। এই অনুষ্ঠানের অগ্নি পাওনা হল সুন্দরবনবাসী। অনুরোধ করাতে তিনি উপহার দিলেন নিজের কণ্ঠে আবৃত্তি করা নিজের লেখা কবিতা। বাংলা কবিতা এবং প্রখ্যাত কবিকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান সুন্দরবন অঞ্চলের প্রথম, যা ইতিহাস হয়ে থাকবে। শুভেচ্ছা, আমার ভালোবাসা, আমার অভিনন্দন। আপনারা এতক্ষণ ধরে কবিতা শুনছেন, শুধু শুনছেন না, মন দিয়ে শুনছেন। আমি প্রথমেই একটা কথা বলি, আজকে এই অনুষ্ঠানে এতক্ষণ বসে থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, যে সন্দেশখালি কিংবা ন্যাজোট বলে আসলে কোনো অন্য জায়গা নেই। পুরোটাই পশ্চিমবঙ্গ, পুরোটাই বাংলা, বাংলা ভাষার ভূখণ্ড। এর জন্য আলাদা করে আসলে যেটা বলার, শুধু বাংলা কবিতা নয়, বাংলা সংস্কৃতির সঙ্গে ন্যাজোট যেভাবে যুক্ত আছে, তারই একটি সংস্থা, এই আপনাদের এই ভূখণ্ডের যে সংস্থা ন্যাজোট সৃজন। আমি বলবো, আপনারা সৌমিকের জন্য, সৌমিক বন্দ্যোপাধ্যায় যে কাজ করে আজকে দেখালেন, ওকে আপনারা অভিনন্দন জানান। এটা ঘটনাচক্রে হয়তো আমার 50 বছর লেখালেখির একটা উদযাপন, কিন্তু আমার মনে হয় সৌমিক যেটা করলেন সেটা হচ্ছে বাংলা কবিতার জন্য, বাংলা ভাষার জন্য, বাংলা সংস্কৃতির জন্য ন্যাজটকে মাথা তুলে আর একবার দাঁড় করাবে। আজকে বিস্মিত হয়েছি, অবাক হয়েছি, আমি বারবার অবাক হয়েছি। বাচ্চারা আসলে বাচ্চা নয়, আমরা খুব ভুল করি। ভেবে দেখুন তো, যতগুলো বাচ্চা এখানে কবিতা বললো, বাবা মায়েরা বসে আছেন, মায়েরাই বেশি, বাবারা অতটা মাথা ঘামান না। সব জায়গাতেই তাই, কলকাতাতেও দেখি তাই, এখানেও তাই দেখছি। আপনি দেখবেন যে ওদের মধ্যে, মানে এইভাবে দেখাচ্ছি না, আমি এইভাবে দেখাচ্ছি, এইসব হাইটগুলো এইগুলো ভেবে দেখুন, একটা লাইন ভুল বলেনি কেউ। আমি আমার কবিতা ভুলে যাই, আমি আমার লাইন ভুলে যাই, ওরা একটা লাইনও বলেনি। সুতরাং বাচ্চাদেরকে বাচ্চা, এটা হচ্ছে মেধা, মানুষের স্মৃতি, অসামান্য ক্ষমতা। একটা বাচ্চার যা স্মৃতি আছে, বড়দের তা থাকে না।
ওদের হার্ড ডিস্কটা কম্পিউটারে যেমন হার্ড ডিস্ক হয়, একেবারে নতুন ব্যাটারি, বুঝতে পেরেছেন তো? একেবারে গাড়ি হুড়ুর করে চলবে। আর আমাদের, হ্যাঁ, আমাদের ব্যাটারি অনেক পুরনো হয়েছে, সার্ভিসিংয়ে পাঠাতে হবে। তো সুতরাং সেই দিক থেকে ওরা আজকে সত্যি প্রমাণ করে দিল ওদের সত্যিকারের প্রশিক্ষক সৌমিকের পরিচালনায় যেরকমভাবে ওরা করে দেখিয়েছে, ওরা যে কোনো জায়গায় গেলে সফল হবে। শুধু কলকাতা নয়, কলকাতার থেকেও আরো অনেক বড় জায়গায় তারা নাম করবে। সুতরাং আমি আজকে আশীর্বাদ করে যাই এবং বিশেষ করে মায়েদেরকে বলবো, আপনারা সঙ্গে করে নিয়ে এসেছেন, সঙ্গে করে ফিরবেন। এই যে এটা শুধু বাংলা কবিতার জন্য নয়, এই বাংলাটুকু বলার মধ্যে দিয়ে, যেখানে এই মুহূর্তে সারা ভারতবর্ষে বাংলাকে যেভাবে অপমান করা হচ্ছে, তার সবচেয়ে বড় প্রতিবাদ এইখানে এই মঞ্চে আজকে সংগঠিত হলো, এবং সেটা বাচ্চাদের দিয়ে। আমি হিন্দির অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে গেছি সাহিত্য একাডেমির কাজে, মারাঠিতে গেছি, কন্নড়ে গিয়েছি, কিন্তু কোথাও আমি দেখিনি যে শুধু কবিতা নিয়ে একটা প্রত্যন্ত অঞ্চলে কবিতা নিয়ে 2 ঘন্টারও বেশি একটা অনুষ্ঠান হতে পারে। তা একমাত্র বাংলায় সম্ভব, সেটা আরো বেশি প্রমাণ করলো ন্যাজট সৃজন। সুতরাং সেই দিক থেকে আমি বলবো, আমার আজকে এখানে আসা সার্থক হলো। আমি এই সুন্দরবনের মাটিকে আরো একবার প্রণাম করে যাই। আর একটা কথা বলে শেষ করব, আপনারা পারিবারিকভাবে যেভাবে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বাংলা ভাষার দিকে এগিয়ে দিতে পেরেছেন, আমি বিশ্বাস করি যে এটার একটা সুফল আপনারা পাবেন। বাংলা ভাষা অর্থাৎ আমাদের মাতৃভাষা, যে মাতৃভাষাকে জানে না সে আসলে কিচ্ছু জানে না। আমার অজস্র বন্ধু আমেরিকা থেকে এখন ফোন করে বলে যে কবে যে আমি আবার বাংলায় ফিরে যেতে পারবো, আবার বাংলা ভাষাটা বলতে পারবো, আবার তুলসী গাছের গন্ধ পাবো। এটা সে তারা বলে। অনেকে চলেও আসছে, আপনারা জানেন, অনেকেই এখন চলে আসছে অন্যান্য অনেক কারণে। তো সুতরাং বাংলা ভাষার কাছেও ফিরতে হবে। বাংলা ভাষা ছাড়া আর ফেরা মানে কি ভাষা? আমার এখানে দাঁড়িয়ে বলছি, আমার গর্ব হয় আমি বাংলা ভাষায় লিখতে পারি, আপনারা বাংলা ভাষা বলতে পারেন, আপনারা বাংলা ভাষা লিখতে পারেন, আপনারা বাংলা ভাষা পড়তে পারেন। বাংলা কোন ভাষা? বাংলা হচ্ছে পৃথিবীর 5ম ভাষা। এত বড় তার জায়গা। আমাদের গর্ব হয় যে আমরা সেই ভাষায় এত প্রত্যন্ত জায়গায় এসেও এই রকমভাবে কবিতা নিয়ে দুপুর জুড়ে, বিকেল নেমে এসেছে, আপনারা সবাই বসে আছেন। এই দৃশ্য আমি 50 বছর ধরে বাংলা ভাষায় লিখলাম, আমার এই বয়সে পৌঁছে আজকে এইখানে এই দৃশ্য দেখে আমার সত্যি মনটা আজকে ভরে গেল। আপনাদের কাছে আমার চিরকৃতজ্ঞতা রইল। এটার জন্য ন্যাজটকে দেখে সমস্ত আশেপাশের সমস্ত গ্রাম, সমস্ত ছোট ছোট অঞ্চল যেন এইটুকুনি শেখে। আজকে আপনারা তার উদাহরণ তৈরি করলেন। আপনারা ভালো থাকবেন, আমার ভালোবাসা নেবেন, আমার শ্রদ্ধা নেবেন, আমার শুভেচ্ছা নেবেন। সবাইকে অন্তরের শ্রদ্ধা কবিকে। এবারের নতুন প্রকাশিত কবির বই, এবারের কলকাতা বইমেলায় পালক পাবলিশার্স থেকে প্রকাশিত এই বইটি, যেটি আপনারা অনেকেই সংগ্রহ করেছেন। এই বইটিরই একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতা: সংখ্যালঘুকে মারছেন কেন? সব অন্যায় সহ্য করেছি, আর আমি পারছি না। হিংসাকে করি ঘৃণা,
ঘর বাড়ি লুট করে আগুন লাগিয়ে কারা করে উল্লাস? সংখ্যালঘুকে মারছেন কেন? কি দোষ করেছে দরিদ্র দীপুদাস? যে ধর্ম বলে খুন করে আয়, যে ধর্ম বলে আরো লাশ চাই, যে ধর্ম বলে জাল দেশলাই, মেয়েদের বলে খোল, আমি তাকে কোনো ধর্ম বলি না, বলি তাকে পেট্রোল। সব অন্যায় সহ্য করেছি, আর আমি পারছি না। এপারে বসেও পুড়ছে আমার সিনা। মানুষ পুড়িয়ে যারা মাতে উল্লাসে, তাদের ঘরে কি ভাই বোন নেই? তাদের বোনকে কেউ যদি বলে খোল, রক্তে রক্তে হবে হোলি, হবে দোল। সংখ্যালঘুকে মারছেন কেন? কি দোষ করেছে দরিদ্র দীপুদাস? আমার শরীরে মহাদেব আছে, আমার শরীরে ঈদ। ভালোবাসা হলো আমার বাড়ির ইটের ওপরে ইট। কাল রজনীতে দমকে দমকে গমকে গমকে বয়ে গেছে উল্লাস। কি দোষ করেছে দরিদ্র দীপুদাস? রাষ্ট্রপুঞ্জ চুপ করে আছে বসে, রাষ্ট্রপুঞ্জ মিটি মিটি কৃতদাস। পড়েনি কখনো কোনোদিন জনরোষে, রাষ্ট্রপুঞ্জ হায়নার দল পোষে। বেঁচে থাকলে সে মৃত, মরলে অমর হয়। মানুষের হবে জয়, এসব ধাপ্পা আমার জন্য নয়। রবীন্দ্রনাথকে যারা অপমান করে, তারা ঝরে যাবে ঝড়ে। হাহাকার করে হয় না বিচার, কারা শোনে হাহুতাস? উঠে দাঁড়াবে না সারা পৃথিবীর দরিদ্র দীপুদাস। উঠে দাঁড়াবে না সারা পৃথিবীর দরিদ্র দীপুদাস। নমস্কার। আজ কবি সুবোধ সরকার ন্যাজাটে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এটা আমাদের প্রত্যেকের জন্য এবং ন্যাজাটবাসীর জন্য খুব গর্বের, খুব আনন্দের একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি হলো। ন্যাজাট সৃজন কবির কবি জীবনের 50 বছর উদযাপন উপলক্ষে আজকের এই আয়োজন করেছে এবং কবি স্বয়ং এখানে উপস্থিত আছেন। আমরা তার কবিতা শুনলাম, দীর্ঘক্ষণ বিভিন্ন আবৃত্তির পরিবেশনা শুনলাম। আমার 2-4টে কথা বলার আছে। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, বাচ্চাদের মা বাবারা আছেন। আমি শুধু এই কথা বলতে চাই যে আমাদের যাদের শহর থেকে অনেকটা দূর থেকে হয়তো সংগ্রাম করে লড়াই করে এগোতে হয়, তাদের লড়াইটা শহরের মানুষের চেয়ে অনেক বেশি হয়। শহরেও সংগ্রাম থাকে, সে সংগ্রামের আঙ্গিক আলাদা। তো আপনারা শুধু আপনাদের সন্তানদেরকে যারা সংস্কৃতি চর্চার সাথে যুক্ত, যে আবৃত্তি করছে, যে গান করছে, যে সামান্য লেখালেখির চেষ্টা করছে, তাকে উৎসাহ দিন, তাকে অনুপ্রেরণা দিন, সে যাতে এগোতে পারে। কারণ একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশই আমাদের সামগ্রিক যে পিছিয়ে থাকা জায়গা বলে যে জায়গাকে আমরা চিহ্নিত করি, তাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ। নমস্কার। শ্রদ্ধেয় কবি ও অন্যান্য সম্মানীয় অতিথিদের আমাদের প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের ছোট্ট নিবেদন, মেয়েরাই মেয়েদের মুক্তি। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো একটি দেশের মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ওকে। বিকেলবেলায় কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম,
আমি যেদিনে বলে ফেললাম আমি শরিয়াত মানি না, আমি যেদিনে বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসাই তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি টিপে ধরেন। ঠিক আপনাদের। বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলেন পড়ে রইল খাবার। চিলি ফিস থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6 তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা, কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। তোমার প্রেমিক ছেলেটি এখন কোন তমসায় হাঁটছে। ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা? কি করে যে তার সুদীর্ঘ রাত কাটছে। আমরা দেখছি, দামিনী নামের জনজোয়ারকে দেখছি। ছেলেটিকে যারা জীবনে দেখেনি, মৃত্যুর পর দেখছি। ছেলেটি তোমাকে ভালোবেসেছিল দামিনী। পুলিশ কোথায়? মানতে পারেনি, রাষ্ট্রকে মানেনি। মোমবাতিগুলো একটু একটু গলছে। গলে যাওয়া মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। তোমাকে আমরা মারতে পারিনি দামিনী। আমরা দেখছি, দামিনী নামের জনজোয়ারকে দেখছি। হাজার হাজার মেয়েরা আজ রাস্তায় এসে দাঁড়ালো। তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো। রাতের দখল নিক মেয়েরা, মেয়েরাই মেয়েদের আস্থা। অমাবস্যাকে ভয় করি না, মেয়েদের রাস্তাই রাস্তা। রাতের দখল নিক মেয়েরা, মেয়েদের বিদ্যাই অস্ত্র। যেরকম 10 হাতে দুর্গা পেরেছ করতে নির্বস্ত্র। মেয়েরাই পৃথিবীতে অন্ন, মেয়েরাই পুরুষের সূচনা। সেই মেয়েদের করো হত্যা, চোখে জল লেগে থাক, মুছো না। কাঁদো কলকাতা, কাঁদো অগ্নি, জন অরণ্য আজ অরণি। কাঁদো কলকাতা, আমি কাঁদছি, দোষীদের দোষ কেন ধরনি? রাতের দখল নিক মেয়েরা, মেয়েরাই মেয়েদের মুক্তি। মেধাবিনীরাই পারে বাঁচাতে, কোনো মেয়ে থাকবে না খাঁচাতে।
ঘুচে যাক ঘরে ঘরে সুপ্তি, মেয়েরাই মেয়েদের মুক্তি। ঘুচে যাক ঘরে ঘরে সুপ্তি, মেয়েরাই মেয়েদের মুক্তি। নমস্কার। রাতের দখল নিক মেয়েরা, মেয়েরাই মেয়েদের আস্থা। অমাবস্যাকে ভয় করি না, মেয়েদের রাস্তায় রাস্তা। রাতের দখল নিক মেয়েরা, মেয়েদের বিদ্যাই অস্ত্র। যেরকম 10 হাতে দুর্গা পেরেছ করতে নির্বস্ত্র, মেয়েরাই পৃথিবীতে অন্ন, মেয়েরাই পুরুষের সূচনা। সেই মেয়েদের করো হত্যা, চোখে জল লেগে থাক মুছো না। কাঁদো কলকাতা, কাঁদো অগ্নি, জন অরণ্য আজ অরণি। কাঁদো কলকাতা, আমি কাঁদছি, দোষীদের দোষ কেন ধরনি? রাতের দখল নিক মেয়েরা, মেয়েরাই মেয়েদের মুক্তি। মেধাবিনীরাই পারে বাঁচাতে, কোনো মেয়ে থাকবে না খাঁচাতে। ঘুচে যাক ঘরে ঘরে শক্তি, মেয়েরাই মেয়েদের মুক্তি। মেয়েরাই আমাদের মুক্তি। মরুরথের ঠিকানা হবে যে না হবে জানা। পথে আর নাম সাথী, পথে হবে পথ চেনা। পথে আর নাম সাথী উচ্চারিত হচ্ছে আমার কবিতা নারী। প্রকৃতির জাদু মন্ত্র আদি অনন্ত নারী, আত্মান্ত ঈশ্বরী, বিশ্বভুবনে বর্ণনাতীত মহিমা। রূপ সৌন্দর্যে মাতাল ত্রিভুবন তোমারই বাস্তবতায়। বিস্ময়ের অপকট সীমানায় পরিতৃপ্তির উচ্ছ্বাস। সভ্যতা এগিয়েছে তোমার হাত ধরেই। রোদে আর শোকে হওনি পরাস্ত ভীত কখনো। তুমি পেয়েছো সন্ধ্যার অতীতে বিজয়িনীর আস্বাদ। ব্যথা ভরা বুকে পেয়েছো অত্যাচার, সহ্য করেছো দংশন, অথচ ঈর্ষায় শত্রু সাজিয়েছে তোমাকে। তুমি সে নারী, ভক্তিস্নার নিষ্ক্রিয় পূর্ণ প্রকাশে দিয়েছে আত্মাহুতি একাকী। ভয়ে কোমল চোখে ঝরেছে জল, অথচ চোখেই তা মুছে নিয়ে বারবার দাঁড়িয়েছো পতিতা নির্যাতিতার পাশে। বন্দুক হাতে বারবার যুদ্ধ করেছো সুন্দরকে বাঁচাতে। রণভূমিতে দিয়েছো রক্ত, আনন্দ সমুদ্রে ঢেউয়ের স্পন্দন। ঠাকুর দেবতাকে সত্যি করেছো সাধনা। যুগে যুগে রয়েছো দাঁড়ায়ে পুরুষ রূপ সমাজের বুকের উপরে অত্যাচার আর অন্যায়ের প্রতিবাদে। ধন্য নারী তুমি, তুমি তো পবিত্রতার পূর্ণ প্রকাশ।
আবার জননীও তো বটে, সে আদি জননী, মহিমা মণ্ডিত মহাশক্তির আধার, আদ্যা শক্তি মহিয়সী নারী। আমরা নারী, জাগো নারী, জয় নারী। নমস্কার, ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ বিকাল। আজকে ন্যাজাট সৃজনের এই অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় কবি মাননীয় সুবোধ সরকার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। ওনাকে প্রণাম জানিয়ে উপস্থিত এখানে আমার সমস্ত গুরুজনদেরকে প্রণাম, শ্রদ্ধা, বাচ্চাদের ভালোবাসা জানিয়ে অনুষ্ঠানে উপবিষ্ট কবি সুবোধ সরকারের কবিতা আমার কণ্ঠে আমার নিবেদন কবি সুবোধ সরকারের শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের, হালকা নীল একটাকে জড়িয়ে ধরে সে বলল, তোর নাম আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের, একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি একসঙ্গে সে কি করে এক জীবনে পড়বে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। জেলিফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটি মেয়ে, সে একা, কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও! পেছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। নমস্কার।
আতর দেবী, কেউ তোমাকে থুতু, কেউ তোমাকে গোলাপ দেবে, ডাকবে আয় তুতু। কেউ তোমাকে হিংসা দেবে, কেউ তোমাকে ভয়, কেউ তোমাকে গোল্লা দেবে, কেউ বা দশে নয়, কেউ তোমাকে মাথায় করে উচ্ছে সিঁড়ি ভেঙে, কেউ তোমাকে বিষ্ঠা দেয় আহাম্মদ জেনে। কিন্তু শোনো, ঘাবড়িও না, নিন্দা যত পাবে পাহাড়ে উঠে পায়ে পা দিয়ে স্কচ পোলাও খাবে। নিন্দা হোক, নিন্দা হোক, নিন্দা আর শোলা, দিয়েছ বাস আর চোলা বাস, সে কথা যাই ভোলা। নমস্কার। কবিতা দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, কবি সুবোধ সরকার। রাত তখন 1:15। তিনি দোতলা থেকে এলগিন রোড দেখলেন, নিঝুম নিস্তব্ধ। পথে পথে গোয়েন্দার টিকটিকি, যাতে কোনো মাছি গলতে না পারে। সেদিন লন্ডনের হেডকোয়ার্টার্সও জানত সুভাষ চন্দ্র বোস, দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। লালবাজারের কমিশনার স্যার ফেয়ারওয়েদার নির্দেশিকা জারি করেছেন, এলগিন রোড অবরুদ্ধ করে দাও, বাঙালিকে বিশ্বাস করি না। পাঠান ছদ্মবেশ নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন সুভাষ। নিজের বিছানার দিকে তাকালেন। কি হবে নরম সজ্জায় যদি কান্না শুনতে না পাই? গাড়িতে এসে বসলেন। গাড়ি কলকাতা পার হয়ে জিটি রোড ধরল। ব্যান্ডেল, চুচুড়া, শক্তিগড়, আসানসোল অতি দ্রুত পার হয়ে গেলেন বেঙ্গল বর্ডার। কে পার হলেন? দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। স্যার ফেয়ারওয়েদার বুঝতে পারেননি এলগিন রোড অবরুদ্ধ করে রাখলেই ভারতকে আটকে রাখা যায় না। বেঙ্গল বর্ডারে গাড়ি থামালেন, নেমে দাঁড়ালেন, পূব দিকে মুখ করে প্রণাম করলেন বাংলাকে। মুখে বললেন, মা, গোমো জংশন, এইখানে দিল্লি কালকা মেল থামবে, ফ্রন্টিয়ার এক্সপ্রেস। ততক্ষণে সারা কলকাতা জুড়ে শুরু হয়ে গেছে তল্লাশি। সুভাষ দাঁড়িয়ে আছেন সমাহিত জনমানবহীন গোমো জংশনে। ট্রেন এসে দাঁড়ালো। সুভাষ একবার পেছন ফিরে তাকালেন তিনজনের দিকে, শিশির, অশোক আর মীরা। তারা আর তার ভাইপো নন, যেন শিকল পড়া তিনজন মানব মানবী। তাকালেন অপমানিত ভারতবর্ষের দিকে। তিনি যাবেন কাবুল, কান্দাহার হয়ে জার্মানি। তার লক্ষ্য নিজস্ব সেনাবাহিনী, তার লক্ষ্য স্বাধীন ভারত। গোমো জংশনে তখন শুধু কুয়াশা, এক ভারতবর্ষ কুয়াশা। শিশির, অশোক, মীরা পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তাদের কাকাকে। কাকাকে নাকি সেই লোকটাকে? দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। এত বড় সম্মান বাঙালি আর কখনো পায়নি। সুভাষ কালকা মেলে পা দিতে গিয়ে আর একবার ঘুরে দাঁড়ালেন ভারতবর্ষের দিকে, উচ্চারণ করলেন, মা। ট্রেন ছেড়ে দিল। ইঞ্জিনে ধোঁয়ায় ভরে গেল গোমো জংশন। ধোঁয়ার কুয়াশার মধ্যে দিয়ে চলে যাচ্ছে ট্রেন। একটা লোক একা 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 চলেছেন ভারতের স্বাধীনতা আনতে। সুভাষ চন্দ্র বোস, দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। নমস্কার। মেয়েদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত। এমন সময় একটি মারুতি ভ্যানে 3টি ছেলে এসে মেয়েটিকে গাড়িতে টেনে তোলার চেষ্টা করে। অনেকটা রাস্তা চলন্ত গাড়িটি মেয়েটিকে ছেঁচড়ে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে সেখানে রক্তাক্ত অবস্থায় ফেলে তারা পালায়। 3 জন গ্রেপ্তার হয় এবং জামিনও পায়।
তারপরের ঘটনা জানা যায়নি। এভাবে যায় দিন, দিনে যায়, পুলিশ পড়ে যায় চিন্তায়। এভাবে যায় দিন, দিনে যায়, পুলিশ পড়ে যায় চিন্তায়। রেড রোডের দিকে দেখেছ মেয়েটিকে, কমিশনার এসে ধমকায়, পুলিশ আমাদের চমকায়। এভাবে যায় দিন, দিনে যায়, পুলিশ পড়ে যায় চিন্তায়। মারুতি ভ্যান এসে থেমে থাকে, ক্লাবের মেয়েটিকে দেখে রাখে। মারুতি ভ্যান এসে থেমে থাকে, ক্লাবের মেয়েটিকে দেখে রাখে। তিনটি ছেলে জোটে এবং ভ্যানে ওঠে, পড়েনি কারো চোখে গাড়িটাকে। বাটার জুতো শুধু মনে থাকে, বাটার জুতো পায়ে মেয়েগুলো, 800 মিটারের ট্র্যাকে ধুলো। বাটার জুতো পায়ে মেয়েগুলো, 800 মিটারের ট্র্যাকে ধুলো। অভাব অনটন, সামনে ম্যারাথন, জলেরই মেয়েদের ঘরে চুলো। তবু দূরই মেয়েগুলো, এভাবে যায় দিন, দিনে যায়, স্বপ্ন রেড রোডে থমকায়। এভাবে যায় দিন, দিনে যায়, স্বপ্ন রেড রোডে থমকায়। মেয়েটি ভোরবেলা চলে আসে, যে কিনা দৌড়তে ভালোবাসে। মেয়েটি ভোরবেলা চলে আসে, যে কিনা দৌড়তে ভালোবাসে। দৌড়ে যাচ্ছিল, কলার ধরে নিল এবং ফেলে দিল পিছ ঘাসে। মারুতি ভ্যানে বসে ওরা হাসে, ছেঁচড়ে নিয়ে যায় মেয়েটিকে, পাখির চিৎকার চারিদিকে। ছেঁচড়ে নিয়ে যায় মেয়েটিকে, পাখির চিৎকার চারিদিকে। শকুন্তলা পাখি বোঝাতে পারে নাকি সেরাম মারুতির বুদ্ধিকে। ছেঁচড়ে নিয়ে যায় মেয়েটিকে, ছেঁচড়ে গেছে তার স্বপ্নেরা, হাসপাতাল থেকে ট্র্যাকে ফেরা। ছেঁচড়ে গেছে তার স্বপ্নেরা, হাসপাতাল থেকে ট্র্যাকে ফেরা। হবে কি কোনোদিন মৃত্যু বলে দিন, হারায় 3 জন কারায়েরা। চলেছে নম্বর নিয়ে চেনা, গাড়ির নম্বর নিয়ে চেনা। এভাবে যায় দিন, দিনে যায়, লাল বাজারে থাকে চিন্তায়। এভাবে যায় দিন, দিনে যায়, লাল বাজারে থাকে চিন্তায়। পুলিশ বাড়ি বাড়ি খুঁজছে সেই গাড়ি, আগর পাড়া থেকে কসবায়। আমরা বসে থাকি লজ্জায়, এভাবে যায় দিন, দিনে যায়, আমরা বসে থাকি লজ্জায়। আগর পাড়া থেকে কসবায়।